হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সিটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই আছে একের এক দাগে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কিঙ্কর হলেন, উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। একের দুই ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো, উত্তর হবে ঘটকী। একের তিন শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিতা হয়েছিলেন? মহর্ষি কর্ণের। একের চার তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল বাকছাল সংগ্রহ করার। একের পাঁচ অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। একের ছয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। এবার চলে যাই দুই দাগে। দুইয়ের একে আছে পাড়ি দিতে, কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন? কবি নৌকা ভরা পণ্য নিয়ে 7 সাগরের পাড়ে পাড়ি দিতে চান। 2 নম্বর প্রশ্ন, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। উৎকৃষ্ট ব্যক্তি কোন ঘটনা কল্পনা করতে পারতেন না? গল্পকথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্কে অসাধারণ দক্ষতা ছিল। তিনি বিশ্বাস করতেন অঙ্ক জানা প্রতিটি ছাত্রের অবশ্যই কর্তব্য। একজন পুরুষ মানুষ অঙ্ক পারে না, এটা ছিল তার কাছে অঘটন। পরের প্রশ্ন দেখো, ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল? এর উত্তরটি লিখবে যে ইলিয়াস ও তার স্ত্রী সর্বস্ব হারিয়ে যখন মোহাম্মদ শাহের বাড়িতে দেখাশোনা করার কাজ নিয়েছিল, সেখানেই তারা তার সুখ খুঁজে পেয়েছিল। দুইয়ের চার তাকে দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক কোন কাজে নিযুক্ত ছিল? হবে নগর রক্ষার। পরের প্রশ্ন দেখো, কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছেন কেন? উত্তরটি হবে ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো, তাড়িত ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লিখবে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জিভের নিচের অংশ দাঁতের মুখে আঘাত বা তাড়না করে তাকে তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন চলিত বাংলায় র ও টশিন্য র-এর উদাহরণ। 2-7 ধ্বনি পরিবর্তনের আলোচনায় স্বরভক্তিকে আর কি নামে ডাকা হয়? হবে বিপ্রকর্ষ এবং মধ্য স্বরগম। পরের প্রশ্ন, প্রতিযোগ অহ প্রত্যয় কিভাবে সন্ধি হয়েছে লেখো। হর্ষই যোগ অ সমান অন্তর্য। কদাকে দেখো, কম বেশি 60টি শব্দের নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর এক দাগে আছে পরিচ্ছিন্ন নহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি? সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন হয় কেন? উত্তরটি তোমাদের প্রান্তিক সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখো, এক্ষেত্রে পরিচ্ছিন্ন শব্দটি বিভেদ ও পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। দেবীচণ্ডী মায়ার কলিঙ্গের আকাশ এতটাই কালো মেঘে ছেয়ে যায় যে মানুষ তার নিজের অঙ্ক নিজেই দেখতে পায় না। উত্তরে বাতাস সেই মেঘ আরও তীব্র হয়। মেঘের গর্জনের সঙ্গে বাজ পড়তে থাকে। এর সঙ্গে টানা 7 দিন মুষলধারে বৃষ্টির জন্য সূর্যের আলো অদৃশ্য। তাই কলিঙ্গবাসীর কাছে দিন সন্ধ্যা রাত্রি পরিচ্ছিন্ন নাহি, অর্থাৎ পার্থক্যহীন। পরের প্রশ্নটি দেখো, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে? কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো। কবি অজিত দত্ত তার রূপকধর্মী কবিতা নোঙরে মানুষের জীবনের বাণিজ্য তরীর সাথে তুলনা করেছেন। এই বাণিজ্য তরীতে মানুষ নিজ নিজ পসরা সাজিয়ে জীবনের পথে অগ্রসর হয়। জীবন তরীকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে উদ্যম এবং কর্ম চঞ্চলতার, যা দ্বারের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবন সর্বদা স্বপ্ন দেখা এবং স্বপ্নভঙ্গের সুতায় বাঁধা। জীবনের নানান প্রতিকূলতা মানুষকে তার কর্ম প্রচেষ্টায় বাধা দেয়। ফলে পার্থিব মুক্ত জীবনের ঘাটে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে। চলে যায় 4 দাগে। 4-এর এক দাগে আছে শেষ একেবারেই সর্বহারা হয়ে পড়ল। উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সর্বহারা হয়ে পড়ল? লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে স্বয়ং ইলিয়াসের সর্বহারা হওয়ার কথাই বলা হয়েছে। পরিশ্রম এবং একাগ্রতাকে সম্বল করে ইলিয়াস ঐশ্বর্যের শিখরে আরোহণ করেছিল। কিন্তু ছোট ছেলেকে একটা বাড়ি এবং কিছু সম্পত্তি দিয়ে বাড়ি ছাড়া করার পরই তার ভেড়ার দুর্ভিক্ষজনিত কারণে শীতে
গরু মোষ মারা যাওয়া, সর্বোপরি কিরগিজদের হাতে ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি যাওয়াতে তার সম্পত্তি হানির সাথে সাথে মনোবলও ভেঙে যায়, সে সর্বহারা হয়ে পড়ে। এর পরের প্রশ্ন, ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। কোন ছবির কথা বলা হচ্ছে সেই ছবি উজ্জ্বল নয় কেন? দাম গল্পের কথা সুকুমারী স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পে মাস্টারমশাইয়ের ছবির কথাই বলা হয়েছে। কথকের মধ্যে মাস্টারমশাইয়ের যে ছবি তিনি এঁকেছিলেন তা খুব একটা উজ্জ্বল নয়, কারণ তিনি লেখার মধ্যে কল্পনার খাত যেমন মিশিয়েছিলেন তেমনি করেছিলেন মাস্টারমশাইয়ের সমালোচনাও। কথকের কথায় অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, যেমন তাকে শত চেষ্টা করেও মাস্টারমশাই অঙ্ক শেখাতে পারেনি। আসলে কথকের লেখার মাস্টারমশাইয়ের আর প্রশংসার চেয়ে সমালোচনায় বেশি হওয়ার ছবিটাই অনুজ্জ্বল হয়ে গেছে। চলে যাই 5 দাগে। 5-এর 1, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কি দিয়েছিলেন আর সেই নিদর্শনটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? পেজ নাম্বারটা একটু ভুল হয়েছে, এটা 238 পেজ হবে। তোমাদের এটা রায়মার্টিন সহায়িকার বই থেকে দেখাচ্ছি, দেখে নাও এখান থেকে। পরের প্রশ্ন, এখন মরতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তার এই ধরনের উক্তির কারণ কি? দেখে নাও প্রশ্নটা। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি নেপথ্যে প্রধান কারণ কি ছিল? নিরন্তর বৃষ্টিতে কলিঙ্গ দেশের যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এখান থেকে লিখবে এ পর্যন্ত। পরের প্রশ্ন 6-2, সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছিল? দেখে নাও উত্তরটি। সাত দাগে চলে যাই। 7-এর 1, আগেকার সুখ আর এখনকার সুখ সম্বন্ধে তোমার মনের কথাটা বলো তো। তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? সুখ ও দুঃখ সম্পর্কে তার অভিমত কি ছিল গল্প অবলম্বনে লিখুন। এরপরে আছে দাম গল্প অবলম্বনে গল্পকথক সুকুমারের চরিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখে নাও সুকুমারের চরিত্র। চলে যায় 8 দাগে। 8-এর 1, একটা বিশেষ দিন থেকেই এটা আমি অনুভব করে আসি। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসেন? 8-এর 2 দাগে আছে মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা ছিল? এই অভিযানে বিদেশিখুরের ভূমিকা আলোচনা করো। এখান থেকে দেখো প্রফেসর শঙ্কুর হচ্ছে 3 জন সঙ্গী ছিল। সেখানে হচ্ছে প্রফেসর শঙ্কুর ভৃত্য প্রহ্লাদ, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত রোবট আর বিদুশেখর, এবং প্রফেসর শঙ্কুর যথার্থ সঙ্গী তার বিড়াল নিউটন। দেখে নাও বিদুশেখরের বিবরণ। এরপরে কম বেশি 125টি শব্দের ভাব সম্প্রসারণ করো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমধরে। এই পেজটাও ভুল হয়েছে, এটা 400 হবে, দেখে নাও।